যে হাওরের মধ্যখানে পানি ছিল, এর মধ্যখানে রাস্তা করেছেন। ইদানিং আমি গত কয়েকদিন আগে দেশে গিয়েছিলাম, তখন আমি দেখলাম যে অনেকগুলো রাস্তাঘাট ভেঙে চলে যাচ্ছে। এর মধ্যে আমার নজরের মধ্যে পড়লো যে অনেকগুলা আপনার নাম ফলক গুলা, যে বর্তমানে যে এমপি সাহেব আছেন ওনাকে দামার শহীদ বলা হয়, ওনার লোকজন অনেকগুলা নাম ফলক ভেঙে ফেলা হয়েছে। এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? আরো একটা প্রশ্ন আপনার কাছে আমার, যেহেতু আপনি আমাদের 3টা ইউনিয়নকে উন্নয়ন করেছেন, এমন ভাবে উন্নয়ন করেছেন যেগুলা গ্রাম বললে ভুল হবে, টাউনের মতো হয়ে গেছে। এখন আমাদের বাড়িতে আগে নৌকা খাওয়া যাওয়া যেত না, এখন গাড়ি ডাইরেক্ট আমার বাড়ির ভিতরে যায়। আপনার বাড়ি কোন জায়গায়? দনারাম। ইতিমধ্যে আমাদের লেখাপড়া করে চিনেন, উনি করেছেন আমাদের এখানের মধ্যে প্রায় 10 কোটি টাকা খরচ করে, শুধু একটা না, বালাগঞ্জের মধ্যে 4-5টা এরকম করেছেন। আমরা দাবি, শুধু আমরা যে 3টা ইউনিয়ন বর্তমানে দক্ষিণ সম্পর্কে নেওয়া হয়েছে, আমরা জানি যদি এখন চলে যায় নেক্সট ইলেকশনের সময়, তাহলে আমরা যে আপনার যে উন্নয়নের দ্বারা থেকে হয়তো আমরা এই উন্নয়নের দ্বারা কোনোদিনও পাবো না। চেষ্টা করেন যদি আমাদের এই ইউনিয়নকে আপনার সাথে আবার নেওয়া যায়, এই দাবিটা আমাদের। আর যদি নেওয়া না যায় তাহলে কিন্তু আমাদের অনেক প্রবাসী এদেশে আছেন, আমরা আপনাকে দাবি করব যে আপনার আমাদের থেকে 3 নম্বর থেকে আপনি ইলেকশন খেলেন, আমরা 3 নম্বরে এমপি আপনাকে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলা। আসসালামু আলাইকুম। হ্যালো কলা, কি লাইনে আছেন? কলার কি লাইনে আছেন? ওকে, সম্ভবত কলা হারিয়ে গেছেন। আপনি আসবেন ইলিয়াস ভাই, আপনার কাছে উনি প্রশ্ন করেছিলেন, আপনি উত্তরগুলা। ধন্যবাদ প্রশ্নকারীর কাছে। উনি বলেছেন যে মিস্টার খসরু যে পূর্ব গৌরীপুর ইউনিয়নের, এবং তার প্রশ্নগুলোতে তেমন আমার কাছে প্রশ্ন না, অলমোস্ট তিনি আমার প্রশংসা করেছেন এবং অ্যাপ্রিসিয়েশনটাই বেশি ছিল। যাই হোক, সামনাসামনি আমাকে অ্যাপ্রিসিয়েশন ততটা না করাই ভালো, এটা আমার অ্যাবসেসে বললে ভালো। এরপরেও তাকে অসংখ্য ধন্যবাদ, সে যে সত্য কথাগুলো স্বীকার করেছে। হ্যাঁ, পূর্ব গৌরীপুর হলো কুশিয়ারা নদীর তীরবর্তী একটি ইউনিয়ন। এটা বালাগঞ্জ সদর থেকে একেবারে ফেঞ্চুগঞ্জের ব্রিজ পর্যন্ত এই কুশিয়ারা তীরবর্তী ইউনিয়ন। এই পূর্ব গৌরীপুর ইউনিয়নের এই নদী তীরবর্তী বসবাসকারীদের এবং এরপরে যে হাওরটা আছে পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর, ইনক্লুডিং দেওয়ান বাজার, বালাগঞ্জ, সকলেরই দীর্ঘদিনের এটা দাবি ছিল যে নদীর তীরে ডাইক নির্মাণ হবে। এই ডাইক নির্মাণ হলে কৃষকদের ফসলের হানি হবে না বৈশাখ মাসে, আর শুষ্ক মৌসুমে স্লুইস গেট ডাইকের মধ্যে যদি নির্মাণ হয় তাহলে শুষ্ক মৌসুমে কৃষকরা যাদের যে পানি প্রয়োজন সেই পানি পাবে এবং কৃষি ক্ষেত তাদের করতে সুবিধা হবে। এই দীর্ঘদিনের দাবি আল্লাহর অশেষ মেহেরবানিতে বিএনপির গত টার্মে বেগম খালেদা জিয়ার শাসন আমলে আমি এই নির্বাচনী এলাকার সংসদ সদস্য হিসাবে বাস্তবায়ন করেছিলাম। ফেঞ্চুগঞ্জের বালাগঞ্জের বেতরির মুখ থেকে বালাগঞ্জ উপজেলা হেডকোয়ার্টার, আবার বালাগঞ্জ উপজেলা হেডকোয়ার্টারের দক্ষিণ প্রান্ত থেকে একেবারে শেরপুর ব্রিজ পর্যন্ত এই দীর্ঘ 40 কিলোমিটারেরও বেশি কুশিয়ারা ডাইক নামে খ্যাত এই ডাইকটি আমি নির্মাণ করেছিলাম। আর এই ডাইকের উপর দিয়ে বালাগঞ্জ থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত আমি এই রিজিমের মধ্যেই, এই টেনিয়রের মধ্যেই আমি পাকা রাস্তা নির্মাণ করেছিলাম, আর সমস্ত স্লুইস গেট ছিল। তো এই কারণেই বালাগঞ্জ থেকে পূর্ব গৌরীপুরের ভেতরের মুখে নৌকা দিয়ে যাতায়াত করতে হতো, বর্ষাকাল হোক আর শুকনা মৌসুম হোক। নৌকা দিয়ে যাতায়াত করতে 3 ঘন্টা সময় লাগতো। এখন কয় ঘন্টা লাগে? এখন 10 মিনিটে বালাগঞ্জ হেডকোয়ার্টার থেকে 15 মিনিটের মধ্যে ভেতরের মুখে চলে যায় ফেঞ্চুগঞ্জে। তো এরপরে কৃষকরা তাদের এই যে বৈশাখ মাসের এই অকাল বন্যায় ফসলের হানি হয় না,
কৃষকরা উপকৃত, যোগাযোগ ব্যবস্থার একটি মিরাকেল মানে সুন্দর সিস্টেম এবং উন্নতি হয়েছে। এর জন্য তিনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আরও মনে করেন তার বাড়ি দোনারাম, সেখান থেকে বেতরির মুখ থেকে আরেকটি রাস্তা আমরা একেবারে দোনারাম পর্যন্ত করেছি, আর ইলেকট্রিসিটি সংযোগ দিয়েছি। মাশাআল্লাহ, মানে আমি নিজেও অনেক সময় সারপ্রাইজ হই। আমি কিন্তু 1000 কিলোমিটার ইলেকট্রিসিটি আমার নির্বাচনী এলাকায় সংযোগ দিয়েছিলাম। তো এখন যে আমার কথাগুলো তারা অনুধাবন করছেন, ফিল করছেন, এই কারণেই যে এখন কিন্তু গত 2.5 বছর যাবৎ, কিংবা যে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল, এই 4.5 বছরে কিন্তু 1 ইঞ্চি নতুন বিদ্যুৎ সংযোগ হয় নাই, নতুন কোনো পাকা রাস্তা করা হয় নাই। এবং আরেকটি কথা সে তার প্রশ্নে বলেছে যে আমার নেম ফলক ভাঙা হয়। তখন কী করবো? আমি ফাউন্ডার অফ দ্য স্ট্রিট, ফাউন্ডার অফ দ্য ড্রাইভ, ফাউন্ডার অফ দ্য ব্রিজ, ফাউন্ডার অফ দ্য স্লুইস গেট। এখন আমার নাম ফলকগুলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এমপি সাহেবরা তারা ক্ষমতায় আছে, তারা ভেঙে তৃপ্তি পান। তো জনগণ তৃপ্তি পায় না, এর জন্য যে প্রতিবাদ আপনারা করা উচিত এবং করুন, আমার এটাই স্যাটিসফ্যাকশন। তবে আমি যে একটা মিরাকেল, একটা বিশাল ডেভেলপমেন্ট, একটা যুগান্তকারী ডেভেলপমেন্ট করতে পেরেছি এবং এটা যে মানুষ স্বীকার করে, এখানেই প্রমাণ পাওয়া যায় যে এখনও পৃথিবীতে, দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা আছে এবং যারা কৃতজ্ঞতা স্বীকার করে। পাশাপাশি তার একটি প্রশ্ন এসেছে যে আমার নির্বাচনী এলাকার বালাগঞ্জ উপজেলা থেকে দেওয়ানবাজার, পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর 3টি ইউনিয়নকে, মানে আমার নির্বাচনী এলাকা থেকে এটাকে কেটে নিয়ে যাওয়া হয়েছে সিলেট 3, দক্ষিণ বা ফেঞ্চুগঞ্জ নির্বাচনী এলাকায়। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। গত 2 বছরের যে সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিন সাহেবের নেতৃত্বে, এই সরকারের মূল এজেন্ডাই ছিল বিএনপিকে তছনছ করে দেওয়া, বিএনপিকে হ্যস্তন্যস্ত করে দেওয়া এবং বিএনপিকে পরবর্তী নির্বাচনে কীভাবে পরাজিত করা যায়, এটাই ছিল মূল টার্গেট। এবং সেই টার্গেট থেকেই তারা 300 নির্বাচনী এলাকার ডেলিমিটেশন করেছেন, যে নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস করেছেন। এই পুনর্বিন্যাস একটি গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত মাধ্যমে হয়েছে। আমরা মামলায় জর্জরিত, আমরা জেলে, আমাদের স্ত্রী, ছেলে মেয়ে সব নামে মামলা, আবার ডেলিমিটেশন হয়েছে এবং ডেলিমিটেশনগুলো হয়েছেই যে কীভাবে আওয়ামী লীগকে নির্বাচনে বিজয়ী করা যায়। দেওয়ানবাজার ইউনিয়ন, এটা ছিল বিএনপির মানে বুট ব্যাংক। তো এই বিএনপির বুট ব্যাংকটা, আর আমারও স্পেশালি দেওয়ানবাজার, পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর, এই যে অকল্পনীয় ডেভেলপমেন্টের কারণে মানে দলমত নির্বিশেষে আমার প্রতি মানুষের একটি বিশাল সমর্থন ছিল। এই সমর্থন এই অঞ্চল থেকে যদি অন্যদিকে চলে যায়, তো পাশাপাশি সাথে সাথে অন্য নির্বাচনী এলাকায় গেলে ওই ক্যান্ডিডেটের প্রতি হয়তো ততটা থাকবে না। এই কারণে এটা করা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। এটা করাই হয়েছে যে আমাকে নির্বাচনে পরাজিত করার উদ্দেশ্যে। এরপরেও আমি নির্বাচনে পরাজিত হতাম না। যাই হোক, এটা সুপার একটি কারসাজির মাধ্যমে আমাদের মইনু আহমদ, মির্জাফর আলী খান তারা করেছেন। তবে ইনশাল্লাহ মির্জাফর আলী খানদের বিচার আল্লাহর তরফ থেকে হয়। শুনেছি উনি নাকি খুব মারাত্মক একটি রোগ ব্যাধিতে এখন আমেরিকাতে চিকিৎসাধীন রয়েছেন, যেটা উনি প্রেসের কাছে বলতে সাহস পান না। যাই হোক, আল্লাহ সকল কিছুই তার নির্ধারিত করেন এবং সব কিছুই করবে। মির্জাফরেরও বিচার হয়েছিল, আর সিরাজউদ্দৌলাও আজকে পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু সিরাজউদ্দৌলা আজকে নন্দিত আর মির্জাফর আজকে নিন্দিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস ভাই দেখি লাইনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি শোয়েব ভাই। জি, ওয়ালাইকুম সালাম। নাদের হলাম, আমি সুনামগঞ্জ জেলা বিএনপির বাসী। সব বিএনপির আজকে টেলিফোন কিতা ভাই, ব্যাপারে কি আওয়ামী লীগ ঢুকতে দিতে পারেননি আপনারা? না, ঠিক আছে, আমার কিছু কথা আছে। আজকে অনুষ্ঠান দেখলা। জি নাদের ভাই, আপনি শর্ট এন্ড ব্রিফ প্রশ্ন করুক, কারণ প্রচুর কলার লাইন আমারে পাওয়ার। জি ঠিক আছে, আমার একটু চান্স দিবা। আপনি আমার নেতারে কইতে হইব। জি হোকা। সামটাইম একটা কি গণতন্ত্র আবার ফিরাইছে বাংলাদেশও, যে গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়ে গেছে। এই সময়ে 1/11 এর পরে আমরা যারা প্রত্যক্ষদর্শী, তার নির্দেশে আমরা বিভিন্ন এই সংগঠনের গণতন্ত্রের লাগে আমরা কাম করছি দেশও। এই কথা না হইলে আজকে তার প্রতি সঠিক বিচার করা হইতো না। কারণ
আজকে তাই শুধু সিলেট অঞ্চল বিএনপিরে রক্ষা করছেন না, তাই জাতীয়ভাবে যখন সব এমপিরা এই সংস্কারপন্থী মইনুল আহমদের এই কিংস পার্টির লগে হাত মিলাইবার চেষ্টা করছেন, তখন ইলিয়াস ভাই একটা বলিষ্ঠ উদ্যোগে একদিকে তার উপরে এই মইনুল আহমদের সরকারের একটা সাংঘাতিক হুমকি, তাদের নির্যাতন অত্যাচার জানের হুমকি, এই হুমকির উপেক্ষা কইরা আমরা দেখছি তার কয়েকজন এমপিরে লইয়া নেত্রীর পক্ষে টিকাইবার পক্ষে খালেদা জিয়া তারেক রহমানের টিকাইবার পক্ষে যে ঐতিহাসিক ভূমিকা পালন করছেন, এটা আমরা প্রত্যক্ষদর্শী। পাশাপাশি তার সিলেট অঞ্চল একটা নেতা স্ট্যান্ড লইছেন না, তখন একজন মানুষ কথা কইছেন না ম্যাডামের পক্ষে, একমাত্র ইলিয়াস ভাই ছাড়া। এবং ইলিয়াস ভাই আমরা নির্দেশ দিচ্ছেন যে তোমরা জেলা তোমরা উপজেলার ওপরে ইয়ে করো, আমরা এটা করতাম পারছি, যেটার লাগে সংস্কারপন্থীরা কোনো পাত্তা পাইছে না। আজকে আমি কইতাম স্যার, আমি ইলিয়াস ভাই শুধু বিএনপিরে রক্ষা করার লাগে ঐতিহাসিক ভূমিকা রাখছেন না, বাংলাদেশে আজকে যে গণতন্ত্র বা ফিরাইছে এইটা নাকি তাই ঐতিহাসিক ভূমিকা রাখছে। পাশাপাশি আরেকটা, ওই সময় আমরা দেখছি, এখন পর্যন্ত দেখছি যে দুর্নীতির অভিযোগ অনেক নেতারা আওয়ামী লীগের বিএনপির নেতারা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, তারা জেল খাটছেন, কিন্তু এই গল্প কাহিনী পত্র পত্রিকা সিরিজ ভাবে আইছে, কিন্তু ইলিয়াস আলীর নামে একটা অভিযোগ আজ পর্যন্ত বাংলাদেশে আইছে না। এটার লাগে তার নেতৃত্বে আমরা কাম করছি, রাজনীতি করছি, এখন রাজনীতি করা আমরা গর্বিত। এবং সবচেয়ে বড় জিনিস হল যে আমরা সিলেট অঞ্চল আর একজন মানুষ নাই তার মতো জাতীয়ভাবে আমরা সিলেট অঞ্চলের কথা তুলে ধরবা। কাজে আজকে তাই লন্ডন আইসেন, যুক্তরাজ্য সফর করা, এবং এটা সফর আমরা দেখলাম যে আজকে যেখানো জায়গা তাই ব্যাপক সারা, এবং মানুষ দল মত নির্বিশেষে তার প্রতি মানুষের প্রত্যাশা কিটা যে আগামীতে যাতে আমরা যে সিলেট আজকে এই যে 19টা সিট আওয়ামী লীগও পাস করলো, আওয়ামী লীগের এমপি হইল, আজকে আমরা এই বিএনপি আমলের যে উন্নয়ন হয়েছিল, যে উন্নয়নটা সিলেট অঞ্চল হয়েছিল, এই উন্নয়নের 100 ভাগের 1 ভাগ কোনো উন্নয়ন নাই। অথচ বড় বড় নেতা 19টা আসনে সিলেটবাসী আমরা আওয়ামী লীগের দিলাম, আমরা বঞ্চিত হইলাম। এখন আজকে উল্টা তো তারা উন্নয়ন করছেন না, বরং ইলিয়াস ভাই হলো আজকে ভাঙ্গা ভাঙ্গা বানাই। কাজে আজকে আমরা কইতাম চাইলাম যে এই দিন আরো আছে, এবং সমস্ত সিলেটবাসী ইলিয়াস ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ আছে, এবং প্রবাসের আজকে প্রমাণ হয়ে গেছে এই বিলাসের সমস্ত প্রবাসীরা, বিশ্বের যত কামও আছেন সিলেটের মানুষরা সব ইলিয়াস আলীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন, তার কাছে চাই আসুন, তার যে কোনো উদ্যোগ নিবা, যে কোনো ইয়ে নিবা, তার লোকে সব আসুন, এই যে কথা কইছেন, এবং তার সুস্বাস্থ্য কামনা করলাম, এবং তার যাতে সর্বক্ষেত্রে সফলতা লাভ করতে পারেন এই দোয়া আল্লাহর কাছে কামনা কইরা আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপনার মানে বক্তব্য লাগে, আপনি পুরো একটা বক্তৃতা লাইভ দিলেন নাজির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস ভাই আপনার কাছে আসছে, একটু হেলালি ভাইয়ের সাথে কথা বলি। হেলালি ভাই, চিটাগাং একটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকা। আওয়ামী লীগের মহিউদ্দিন চৌধুরী সাহেব দীর্ঘদিন সেখানে মেয়র ছিলেন, এবং চিটাগাংয়ের মানে উন্নয়ন, মানে রাস্তাঘাট কি, আমি বেশ আগে গিয়েছিলাম প্রায় 20 বছর আগে, তখন আমার কাছে যেটা মনে হয়েছে, তখন মনে হয়নি যে এটা একটা বন্দর নগরী বা মানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখন কি সেগুলা পরিবর্তন হয়েছে কিছু? আসলে আপনাকে ধন্যবাদ। আসলে যদিও আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম ছাত্র দলে, 10 বছর সেখানে ছিলাম, মূলত আমার এলাকা নেত্রকোনা। তারপর মেয়র নির্বাচনে আমি প্রায় 20 দিনের মতো ছিলাম চট্টগ্রামে। তো নির্বাচনের ঠিক 4-5 দিন আগে অতিবৃষ্টিতে সমস্ত রাস্তাঘাট প্লাবিত হয়ে গেল, এবং কোনো গাড়ি চলাচল করতো না, এবং এটাও একটা নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ। কারণ দীর্ঘদিন মেয়র থাকার পর এই যে জলাবদ্ধতা নিরসন করতে পারিনি, এটাতে চট্টগ্রামবাসীর একটা প্রচন্ড আক্ষেপ আমি পরিলক্ষিত হয়েছে তাদের মধ্যে, ভোটারদের মাঝে। আর রাস্তাঘাট এবং উন্নয়ন যেভাবে হওয়ার কথা ছিল বন্দরনগরী চট্টগ্রাম হিসেবে, সেটা এখনো হয়নি। সেই হিসেবে মঞ্জুর সাহেবের যে বর্তমানে মেয়র, ওনার একটা স্বচ্ছতা রয়েছে, ওনার সম্বন্ধে একটা ভালো ইমেজ রয়েছে মানুষের মধ্যে, আর সর্বোপরি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এই যার ফলশ্রুতিতে মেয়র মহিউদ্দিন সাহেবের যে দম্ভ, অহমিকা এবং মানুষের প্রতি দুর্ব্যবহার, এটারই প্রতিচ্ছবি এই নির্বাচনের ফলাফলে পরিলক্ষিত হয়েছে। আপনি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে কবে ছিলেন আপনি সভাপতি? আমি 90 সালে সাধারণ সম্পাদক ছিলাম, 92 থেকে 94 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলাম।
90 থেকে 92 সাধারণ সম্পাদক, 92 থেকে 94 সভাপতি। তখনকার সময় তো শুনেছি আমরা শিবিরের ঘাঁটি নাকি চিটাগাং বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তাদের সাংগঠনিকভাবে তারা শক্তিশালী ছিল, এবং জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থানও সেখানে শক্তিশালী ছিল। বিভিন্ন সময় মতভেদ হয়েছে তাদের সঙ্গে। আপনারা দুইটা মাইট দিচ্ছেন? হ্যাঁ, নির্যাতিত হয়েছি, তিনবার হাসপাতালে ছিলাম। সেটা সেখানকার পরিবেশগত কারণে সেই শিবিরের সঙ্গে দ্বন্দ্বটা ছিল। পরিবেশগত কারণে? হ্যাঁ, মানে রাজনৈতিকগত কারণে? রাজনৈতিক কারণও মুখ্য, এবং সাংগঠনিকভাবে ছাত্রদল যত শক্তিশালী হচ্ছিল ততটাই তারা ক্ষিপ্ত হচ্ছিল আমার প্রতি। সেটাও একটা কারণ ছিল আর কি আহত হওয়ার। ইলিয়াস ভাই কি তখন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন? সাধারণ সম্পাদক জি। তখন আপনি ছিলেন সাধারণ সম্পাদক, তখন সাধারণ সম্পাদক ছিলাম। ওকে ওকে, আমরা কথা বলবো হিলালি ভাই আপনার সাথে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।